দর্শক, আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, আমরা জানি যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 2023-24 অর্থ বছরের একটি বাজেট পেশ করেছেন। 7,61,785 কোটি টাকার এই বাজেটে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 88,162 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই শিক্ষা বাজেট নিয়ে, যেটা এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন কেমন হলো এবারের শিক্ষা বাজেট। আর কথা বলার জন্য আমরা আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক কর্নেল শরীফউদ্দিন স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাপেনিং পয়েন্টের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ। ফাইন, থ্যাংক ইউ। জি, শুরুতেই যে বিষয়টি জানতে চাইব যে বৈশ্বিক এত যে টানাপোড়েন এই সময়টাতে 2023-24 অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিবেচনা করা হচ্ছে সুদের টাকা পরিশোধ, জনকল্যাণে বড় আকারের ভর্তুকি দেয়া এবং আইএমএফের শর্ত মেনে রাজস্ব আদায়ের অঙ্কটা বাড়ানো। এত সব চ্যালেঞ্জের মধ্যে এবারের শিক্ষা বাজেট আসলে কতটা সন্তোষজনক হলো বলে মনে করছেন, এবং শিক্ষা খাতে মূল যে তিনটি সেক্টর আমরা জেনে থাকি যে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রশাসন, এই তিন অংশীজনের স্বার্থ কতটা সংরক্ষণ হয়েছে এই বাজেটটাতে? ধন্যবাদ। সম্প্রতি আমাদের বাজেট ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের আইন প্রণয়নকারী সংস্থা যারা এবং মেম্বার অফ পার্লামেন্ট এটা নিয়ে আলোচনা করছেন। আলোচনা করে আমাদের একটা সুষ্ঠু দিক নির্দেশনা আসবে। আপনি অলরেডি বলেছেন যে 7,61,785 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয়েছে। তো বিশ্ব মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্ভোগ ইত্যাদি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি যে দুর্বার তার প্রমাণই হচ্ছে বাজেট। কারণ বাংলাদেশ জাতীয় বাজেটের বিশাল আকার দেশের প্রবৃদ্ধির যে উন্নয়নের প্রমাণ করে। আর এটাই আমাদের শিক্ষা খাতে সিলেকশন করা হয়েছে 88,162 কোটি টাকা। তা গতবার এটা ছিল 81,449 কোটি টাকা। সো গতবার থেকে এবার আমাদের শিক্ষা খাতের যে বাজেটটা বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে 6,713 কোটি টাকা। আমাদের একটু ডিপলি ভাবতে হবে বাজেটটা কি। বাজেটটা হচ্ছে একটা গভর্নমেন্টের প্রত্যেকটা ইয়ারের আয় ব্যয়ের হিসাব। আমরাও কিন্তু আয় ব্যয় করি, বাট আমাদেরও যেটা সেটাও একটা হিসাব আছে। বাট আমাদেরটা হচ্ছে আগে যত আয় করি পরে আমরা ব্যয়ের হিসাব মিলিয়ে নিই। আর বাজেটটা হচ্ছে আগে আমরা ব্যয়ের হিসাবটা নিয়ে আসি, তারপর সোর্স অফ মানি, কোত্থেকে টাকাটা আসবে সেটা। তো বাজেটের কয়েকটা টার্মিনোলজি আছে। একটা আছে সুষম বাজেট, আর একটা অসম বাজেট। আরও কিছু কিছু টার্মিনোলজি আছে, যেমন উদ্বৃত্ত বাজেট, রিভাইজ বাজেট, ঘাটতি বাজেট। তা আমাদের যে প্রসঙ্গটা এসেছিলাম শিক্ষা খাতের বাজেট। শিক্ষা খাত হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং উন্নত খাত। এই খাতটা যেমন আমাদের একজন চাইনিজ দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যদি তোমরা 1 বছর যদি পরিকল্পনা করো তাহলে তোমরা শস্য রোপণ করো, যদি তোমরা 10 বছর যদি চিন্তা ভাবনা করো তাহলে বৃক্ষ রোপণ করো, আর যদি 100 বছর বা জন্মান্তরের জন্য চিন্তা ভাবনা করো তাহলে শিক্ষা খাতের ক্ষেত্রে তোমরা বিনিয়োগ করো। তাই সার্বিক দিক নির্দেশনায় আমাদের শিক্ষা খাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই শিক্ষা খাতের যেটা আমি বললাম যে গতবার থেকেও আমাদের এবার 6,713 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। আমরা একটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, আফটার লিবারেশন মানে 1971 সালে যখন আমাদের দেশটা স্বাধীন হয় তখন আমরা এডুকেশন সেক্টরটা শুধু এডুকেশন হিসেবে, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে চিন্তা ভাবনা করতাম। এখন এটা সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কিন্তু অনেক বড় স্প্যান করেছে। কেমন? প্রথম হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা আমাদের শিক্ষা খাতের অতি গুরুত্বপূর্ণ, কারণ প্রি এডুকেশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সেক্টরটা, আর লাস্টে হচ্ছে কারিগরি ও মাদ্রাসা সেক্টর। ইদানিং আমাদের যে ডিজিটাল সেক্টর যেটা বলা হয়েছে, প্রযুক্তিগত সেক্টর, এটাও কিন্তু আমাদের শিক্ষা সেক্টরে। আচ্ছা, তা আমরা নার্ভাস হওয়ার কিচ্ছু নয়। যখন যে পয়সাগুলো আসে এটা যদি ম্যাচিউরলি পজিটিভলি ডিল করা যায় তাহলে
রিসার্চ বা তথ্যর মাধ্যমে সত্যকে যেমন করে উপস্থাপন করা যায়, ঠিক এমনি করে এই বাজেট দিয়েই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সার্থকভাবে মানুষ করতে পারবো। বাট লিমিটেশন ইজ দেয়ার প্রত্যেকটা সেক্টর, এবং এই লিমিটেশনের জন্যই কিন্তু আমাদের সংসদে এটা নিয়ে আলোচনা হচ্ছে। উন্মুক্ত আমরা এই যে এখন আলোচনা করছি, যেটা আমাদের রিসার্চ বা তথ্য বা আলোচনার মাধ্যমে সঠিক যেটা আসবে সেটা নিয়ে আমরা আচ্ছা, আপনি ভবিষ্যতে এগিয়ে বলছিলেন যাব। বরাদ্দ এবং ব্যবহার, এই দুটাকে সঠিকভাবে, অর্থাৎ এটার ব্যবহারটা যেন সঠিকভাবে নিশ্চিত করা যায়। এক্ষেত্রে আসলে আরও কীরকম উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? দেখা যায় বরাদ্দ হয়েছে কিন্তু ব্যবহারটা সঠিকভাবে হলো না, সেক্ষেত্রে কিন্তু অর্থ অপচয় হলো, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই দুটি ব্যাপারের সমন্বয়টা কিভাবে করলে আরও বেশি ভালোভাবে শিক্ষা খাতের বাজেটটাকে ব্যবহার সুনিশ্চিত করা যায় বলে মনে করছেন? ভেরি গুড কোশ্চেন। এডিবি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, মানে গ্রাজুয়ালি কখন কোন সেক্টরে কেমন করে খরচ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের এডিবি। তা আমরা যদি এডিবির ক্ষেত্রে প্রাধান্য দিয়ে জাস্ট যেদিন আমাদের বাজেট পাস হবে তখন থেকে কাজ শুরু করি, যেমন সরি টু সে আমাদের একটা ব্যাক ট্রেডিশন আছে, এই জুন মাসে টাকা খরচ করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। এটার জন্য আমাদের পরিকল্পনার অভাব, অথবা ওই সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তারা এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তো সঠিক বা ম্যাচিউর ডিসিশন নিতে পারেন নাই, সেই জন্য শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে একটা ডিসিশন দিচ্ছে। কিন্তু আমি আগেই যেটা বলেছি, আগে আমাদের খরচের সেক্টরটা সিলেকশন করে তারপরে সোর্স অফ ইনকাম ডিপেন্ড করে আমাদের বাজেট দেওয়া হয়। সো এটা কিন্তু অনেক আগে থেকে আমাদের বুঝতে হবে কখন কোথায় কেমন করে খরচ করতে হবে। এটা যদি আমরা একটা শখে বেঁধে নিই, এটা যদি আমরা পরিকল্পনা হিসেবে এগিয়ে যাই, এটা যদি আমরা ম্যাচিউরলি ডিল করি, তাহলে উন্নতি আমাদের আসবেই। একটা জিনিস, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতবারের বাজেট ছিল ৩১,৭৬১ কোটি টাকা, এবার সেখানে দেওয়া হয়েছে ৩৪,৭22 কোটি টাকা। সো নিয়ার অ্যাবাউট ৩,০০০ কোটি টাকা কিন্তু অতিরিক্ত দেওয়া হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গতবারের বাজেট দেওয়া হয়েছিল ৩৯,৯৬১ কোটি টাকা, এবার সেই বাজেট দেওয়া হয়েছে ৪২,৮৩৮ কোটি টাকা। আবার কারিগরি ও মাদ্রাসা বিভাগ, যেটা আমাদের নতুন সংযোজন হয়েছে, কর্মজীবনমুখী শিক্ষা, বা আমরা যে বাইরে যে রেমিটেন্স আনার জন্য যে রেমিটেন্স যোদ্ধাদের পাঠিয়ে দিই তাদেরকে সুশিক্ষিত করে যাতে অতিরিক্ত রেমিটেন্স আসে, সেই সেক্টরটা হচ্ছে কারিগরি সেক্টর। তো এখানে গতবার দেওয়া হয়েছিল ৯,৭২৭ কোটি টাকা, এবার সেখানে বাজেট দেওয়া হয়েছে ১০,৬০২ কোটি টাকা। এখানেও আমাদের প্রায় ১,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তো গতবার আমাদের যেখানে যে যারা দায়িত্ব ছিলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সচিব এবং আমাদের যে রাজনৈতিক কর্মকর্তা, মন্ত্রী, তারা যে প্রত্যেকটা সেক্টরের ডিসিশন নেন, এই ডিসিশন যদি ওয়েল অ্যাহেড নেন, যদি আমাদের শিক্ষাকে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করতে যাচ্ছি, এই স্মার্ট বাংলাদেশ শুধু এডুকেশন সেক্টরের জন্য নয়, আমরা জানি 4টা কি পয়েন্টের মাধ্যমে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এই জন্য আমাদের সকলকেই সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে সঠিকভাবে মানুষ করতে গেলে যে অর্থই আমরা পেয়েছি, এটা আগে ম্যাচিউরলি তাদের মাঠে সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে যেন আমরা পারি, সেটা সঠিক ব্যবহার নিশ্চিত করলে সঠিক প্রজন্ম ভবিষ্যতের বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্বের বুকে নেতৃত্ব দিতে অবশ্যই পারবে। জি, অবশ্যই। এবার একটু বলবেন আমাদেরকে, ইউনেস্কোর পর্যবেক্ষণ এবং প্রতিবেদন অনুসারে যদি আমি বলি, একটি দেশের শিক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত মোট বাজেটের 20% অথবা মোট দেশজ উৎপাদন কিংবা জিডিপির 6%। আপনার কাছ থেকে জানতে চাইব যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দটা আসলে কেমন হওয়া উচিত? গুড। ইউনেস্কো এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা যে ডিসিশন দেয়, তারা রিসার্চ, দীর্ঘদিনের কর্মের মাধ্যমে যে অ্যাকুরেট ডিসিশনটা পেয়েছে সেটার উপর দিয়েছে। বাট এটা কিন্তু সব দেশের ক্ষেত্রেই যে একই মেজারমেন্ট হবে সেটা আশা করা ঠিক না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে যখন প্রথম বাজেটটা দেওয়া হয়, উনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে মিনিমাম 4% এখানে দিতে হবে, যেটা ইউনেস্কো 6%, ওটা সদ্য স্বাধীন দেশের ক্ষেত্রে বলা হয়েছিল। আবার আর একটা সেক্টর আছে যেটা কুদরতি খোদা শিক্ষা কমিশনটা, তারা 6%, 5 to 7% কথা বলা হয়েছিল। আমাদের স্বাধীন বাংলাদেশের
সর্বপ্রথম যে শিক্ষানীতি হয়েছে এটা হয়েছে 2010-এ। তো এই শিক্ষানীতিতেও বলা হয়েছে 4% দেওয়ার জন্য। তো 4% দিতে হবে, কিন্তু তখন কিন্তু এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন আসেনি যে কখনো আমাদের বিশ্ব মন্দা, প্যান্ডামিক সিচুয়েশন, ওয়ার সিচুয়েশন, আনফরসিন সিচুয়েশন আসবে, এগুলো ফেস করতে হবে। বাট আমাদের সকল সেক্টরকে গ্রাজুয়ালি এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি তখন ইফ আই ক্যান রিমেম্বার 4টা বিশ্ববিদ্যালয় ছিল। এখন বাংলাদেশের সরকারি বেসরকারি মিলে শতাধিক বিশ্ববিদ্যালয়। সো নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে কী করতে হবে? উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, রিসার্চ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা ওয়ার্ল্ডে ডিপেন্ড করে তাদের রিসার্চের উপরে। তো এই রিসার্চের জন্য যেটা আমাদের যে অর্থগুলো দেওয়া হয়েছে, এটা যদি আমরা পজিটিভলি ইউজ করি, করে যদি আমরা নতুন কিছু উদ্ভাবিত করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। স্যার, আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজন থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম শিক্ষা খাত, বাজেটে শিক্ষা খাতের কি পরিমাণ অংশ এসেছে। আসলে বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ বাড়ানোটাই কি সমাধান, নাকি সঠিক শিক্ষানীতির প্রয়োগটাও ইম্পর্টেন্ট? এই বিষয়টাও আমরা আমাদের অতিথির কাছ থেকে জানবো। স্যার, যেটি বলছিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে, শিক্ষা খাতের দীনতা দূর করার ক্ষেত্রে আসলে আমাদের বর্তমান শিক্ষানীতি কতটা সুশৃঙ্খলভাবে চলছে এবং বাজেটের পাশাপাশি যথোপযুক্ত শিক্ষানীতির গুরুত্ব কতটা বলে মনে করছেন? হাজার মাইলের পদক্ষেপ একটা স্টেপ নিয়ে শুরু হয়। জি, আমাদের 2010 সালে আমাদের শিক্ষানীতি চালু হয়েছে, যেটা বর্তমান গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তৈরি করা হয়েছে। এখন আর প্রথম যে কথাটা বলেছিলেন যে বাজেটে বরাদ্দ, বাজেটে বরাদ্দ বাড়ালেই যে সব সমস্যার সমাধান হবে, ইট ইজ নট পজিটিভ। তো অর্থ প্রয়োজন, বাট বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম, দ্যাট ইজ বেসিক। আর যখন অতিরিক্ত যেটা আসবে সেটা দিয়ে আমাদের উন্নয়ন সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালে শিক্ষানীতি সঠিক বাস্তবায়নের ব্যাপারে নিশ্চিত হতে হবে। কর্মসংস্থানের বিবেচনায় শিক্ষাকে ইম্পর্টেন্স দিতে হবে, কারণ আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমরা যে সেকেন্ডের দিকে যাচ্ছি, আমাদের মিশন আছে, আমাদের ভিশন আছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার জন্য আমাদের জিনিসটা প্রয়োজন। যেমন আমাদের ইউনিভার্সিটিতে রিসার্চটা জিনিসটা কি? তথ্যের মাধ্যমে সত্যকে উপস্থাপন করা, এবং রিসার্চের স্ট্যান্ডার্ড আমাদের বিশ্ববুকে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা এগিয়ে দেবে। তা এখন যারা এই সেক্টরের দায়িত্বে আছেন, তারা এই অর্থের ক্ষেত্রে ওই সেক্টরটা ইম্পর্টেন্ট দিতে হবে। প্রথমে আপনি একটা যেটা বলেছিলেন যে 20% দিতে হবে, তো 20%-এর কথাটা আমাদের কিন্তু টোটাল যে কারিগরি সেক্টর থেকে শুরু করে টোটাল দেওয়া হয়েছে প্রযুক্তি সহ 13.7%। তো 13.7% ইটস এ ভেরি বিগ অ্যামাউন্ট। তো গতবার থেকে যে আমাদের উদ্বৃত্ত হয়েছে, এই উদ্বৃত্ত কোনো এক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলতে পারেন, যেহেতু মুদ্রাস্ফীতি চলছে, বিশ্ব মন্দা বা বিশ্বযুদ্ধের সম্মুখীন, বিশ্বযুদ্ধ নয় মানে প্রতিবেশী দেশগুলোর ভিতর যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, এই অস্থিরতার কারণে অনেক কিছু প্রবলেম হচ্ছে, এলসিগুলো ওপেন করা যাচ্ছে না, বিজনেসের ক্ষেত্রে ধস কিছুটা পড়ছে। আবার যারা বিদেশ থেকে আমাদের এখানে অর্থ পাঠান, আমাদের যে রেমিটেন্স যোদ্ধা, তাদের ওখান থেকে পুনরুদ্ধারও বিভিন্নভাবে আনার চেষ্টা করা হচ্ছে। বাট কোনোভাবেই আমার দেশ স্থির হয়ে নয়, সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এখানে আলোচনা সমালোচনা সবই আছে, বাট আমরা চাই সমগ্র আলোচনা থেকে পজিটিভ জিনিস
পজিটিভ তথ্য উপাত্ত নিয়ে শিক্ষা সেক্টরকে সাথে করে সামনের দিকে এগিয়ে যেতে। এই জন্য আমাদের ভূমিকা রাখতে হবে তিনজনকে। কে? একজন হচ্ছে শিক্ষার্থী, আরেকজন শিক্ষক, আরেকজন হচ্ছে অভিভাবক, আর এই তিনজনের মিলন মেলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষা প্রতিষ্ঠান মিলন মেলাতে যখন আমরা তিন সেক্টর যার যার স্থান থেকে অবদান রাখব, যদি আমার জায়গায় আমি অবদান না রেখে যদি আরেকজনের ক্রিটিসাইজ করি, দ্যাট ইমপ্রুভমেন্ট উইল নট বি দেয়ার। ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এখানে সবার মিউচুয়াল রেসপেক্ট লাগবে, সবার কর্মদক্ষতা লাগবে, সবার নিজ নিজ পয়েন্ট থেকে কর্মদক্ষতার অবদান রাখলে এডুকেশন সেক্টর সামনে এগিয়ে যাবে। আচ্ছা, এবার একটু সাংঘর্ষিক প্রশ্নই যদি রাখতে চাই যে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা তো আপনিও আছেন, দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটের প্রায় 20% অর্থ শিক্ষা খাতের বরাদ্দের দাবি জানিয়ে আসছেন আপনি যেটি বলছিলেন। তবে অতীতের মতো কিন্তু এইবারও দাবিটি পূরণ হয়নি এবং বরাদ্দের হার কমে 20% থেকে বেশ দূরেই আছে। আমরা কিন্তু ছোটকাল থেকে বলে এসেছি বা শিখে এসেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি শিক্ষিত সমাজ একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ করার কারিগর। একটু জানতে চাইব যে একজন মেধাবী শিক্ষার্থী শিক্ষকতার পেশায় আসতে আগ্রহ না জানানোর এটাই কি একটা বড় কারণ বলে মনে করছেন? এইটা আমি কখনো ভাবি না। কারণ শিক্ষা সেক্টর যেখানে গভর্নমেন্ট সেক্টর আছে, আমি প্রথমে যেটা বলেছিলাম যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের কিছু নীতি নির্ধারক বা গভর্নমেন্ট যে কর্মকর্তা কর্মচারী তাদের যে বেতন দেওয়া হয় সেই বেতনটার হচ্ছে বাজেটের অংশ। তো যারা আমাদের শিক্ষা সেক্টরে, আমি গভর্নমেন্ট সেক্টরই বলি, একজন নির্দিষ্ট গ্রেড আছে বেতনের। তা এই এডুকেশন সেক্টরে যিনি 5th গ্রেডে আছেন, বিসিএস সেক্টরেও 5th গ্রেডে, ইভেন ডিফেন্স সেক্টরেও যারা সেম গ্রেডে আছেন তাদের বেতন সেম। তা এইখানে এইটার উপর ভিত্তি করে আসা আর না আসা বাজেটের উপর কিন্তু ডিপেন্ড করে না। এটা হচ্ছে সদিচ্ছা। বিশ্বের শ্রেষ্ঠতম পেশা হচ্ছে শিক্ষকতা। কারণ আমি আপনার এই স্টুডিওতে আগেও বলেছি যে শিক্ষকতা এমন একটা পেশা যে অমর, যিনি তার আদর্শ শিক্ষা দিয়ে একজন শিশুকে যিশুতে পরিণত করতে পারেন। আজকে যে প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রপ্রধান বলেন, সেক্টর প্রধান বলেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস অফিসার, প্রত্যেকটা সেক্টর থেকে যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু ওই শিক্ষকের ছোঁয়া নিয়েই এখানে এসছে। আর সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান। মা বাবার কাছ থেকে যেটা শিখে এসেছি সেটা হচ্ছে প্রথম। তারপর আসে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য আমাদের যে অর্থ খরচ হয়, এই অর্থ খরচটা অর্গানাইজড হতে যেটা এসছে সেটাই হচ্ছে আমাদের বাজেট। আমাদের বাজেট কিন্তু এবার কিন্তু বাংলাদেশের 52তম বাজেট। এই গভর্নমেন্টের এটা এই টেনিওরের কিন্তু শেষ বাজেট। তো ওনাদের বাজেট দিতে গেলে কিন্তু অনেক সেক্টর ক্যালকুলেশন নিয়ে আসছে। 50তম মানে 52তম বাজেট, যেটা অর্থমন্ত্রী স্পষ্ট বলেছেন যে আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসাবে এই বাজেটটা দেওয়া হয়েছে। আর প্রথমেই আমরা যে সদ্য স্বাধীন দেশে যে বাজেটের কথা বলেছিলাম বা শিক্ষা সেক্টরের কথা বলেছিলাম, এখন কিন্তু সেই সেক্টর শুধুমাত্র অ আ ক খ বা শুধুমাত্র লেখাপড়া শিক্ষণের মাধ্যমে নয়, এখন চলে আসছে কোথায়? এটা আসছে প্রযুক্তি সেক্টর, এটা আসছে কারিগরি সেক্টর, এটা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেক্টর, এটা আছে প্রি এডুকেশন সেক্টর। তা সার্বিক সেক্টর যেহেতু এখানে নিয়ে এসেছে, সেই দৃষ্টিকোণ থেকে আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে অবমূল্যায়ন করা হয়েছে। তবে ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আজকে প্রি এডুকেশন বা প্রাইমারি এডুকেশনে মিড ডে মিলের চিন্তাভাবনা করা হচ্ছে, যেটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো চিন্তাভাবনা করে, উন্নত দেশগুলো। তা আমরা কিন্তু সেই সেক্টরে প্রবেশ করেছি অলরেডি। তা আমাদের এই উন্নতির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবেই। এই বাজেট সেক্টর যে 100% সঠিক হয়েছে সেটা আমি বলবো না, বাট ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সরকারের সদিচ্ছার কোনো কমতি নয়। এ ব্যাপারে যার যার জায়গা থেকে যদি আমরা সঠিকভাবে অবদান রাখি, এডুকেশন সেক্টরে যে বাজেট দেওয়া হয়েছে এটা দিয়ে সার্থকভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। অনেকে কিন্তু শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার বাজেটটাকে যে একসঙ্গে দেখানো হয়েছে এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করছেন যে শিক্ষার বাজেটটা আলাদা হলে হয়তো ভালো হতো। গুড কোশ্চেন। বাট স্যার, আমরা সময় খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প কথায় যদি আমরা উত্তরটা দেই, আমাদের স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে গেলে শিক্ষিত হতে হবে জাতিকে। জি। আর এই শিক্ষিত করতে হলে প্রযুক্তি হচ্ছে তার ওয়ান অফ দ্য মেজারমেন্ট টুলস।
তো সেই কারণে প্রযুক্তিকে আমরা কখনো শিক্ষার বাইরে বাদ দিয়ে ভাবতে পারি না রাখতে বা পারি বাদ না। দিতে পারি না। জি, আপনাকে তো যারা অসংখ্য এটা ধন্যবাদ। ক্রিটিসাইজ করছে তাদের আরেকটু সার্থকভাবে আমি জেনে চিন্তা ভাবনা করে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, আসুন আপনাকে আমরা অসংখ্য সবাই ধন্যবাদ, অবদান স্যার। রেখে শিক্ষা সেক্টরটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। একদমই তাই। দর্শক, আজকে কথা হলো শিক্ষা বাজেট নিয়ে। শিক্ষা খাতের উন্নয়ন কিন্তু একটি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরো বেশি শক্তিশালী করতে পারে। একটা মজবুত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা খাতে সরকারের আরো বেশি সুদৃষ্টি কামনা করে আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।